সংস্কার কমিশনগুলোর ১৬৬ দফা সুপারিশের মধ্যে অনেক বিষয়ে একমত জামায়াতে ইসলামী। রবিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে এই মত জানিয়েছে দলটি। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হাসানাত আলী। ডক্টর হাসানাত আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ বা টাইমলাইন না থাকায় অস্থিরতা দেখা যাচ্ছে বলে মনে করছে জামায়াত, কিন্তু জামায়াত কি সুস্পষ্ট রোডম্যাপ এর আগে দাবি করেছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, এটি একটি চমৎকার কথা আজকে জামাত ইসলাম বলেছে। আমারও ঠিক এমনটিই মনে হয় যে ৮ মাস চলে গেছে, নির্বাচনের যদি একটি সুস্পষ্ট রোডম্যাপ থাকতো বা পথনকশা থাকতো, তাহলে হয়তো আজকে নির্বাচন কবে হবে, কখন হবে, আদৌ হবে কিনা বা কোন সনে হবে, এটি নিয়ে যে জনমনে যে এক ধরনের বিভ্রান্তি আছে। যদিও আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন ডিসেম্বর এবং জুনের মধ্যে হবে, কিন্তু তারপরেও যদি এই যে সংস্কার, যেগুলো চলমান সংস্কার, যে সংস্কার করতেই হবে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে, তার যদি একটি সুস্পষ্ট টাইম ফ্রেম যদি থাকতো, কোন কাজটি কতদিনে আমরা করব, তাহলে বোধহয় এটি ভালো হতো। জামাত ইসলাম কোনোদিনই এই কথাটি বলেনি, বরং বিএনপি বলতে গিয়েছে বলে অনেক সময় সমালোচনার মুখোমুখি হয়েছে জামাতের। তবে আমি সাধুবাদ জানাই জামাতকে যে তারা দেরিতে হলেও এইটুকু উপলব্ধি করতে পেরেছে যে আসলে একটি সুনির্দিষ্ট টাইম ফ্রেম ছাড়া যে একটি কোনো নির্দিষ্ট কাজের মানে কখন শুরু হবে, কখন আমরা শেষ করব, এটি যদি অস্পষ্ট থাকে, তাহলে এটি মানুষের মধ্যে এক ধরনের ভ্রান্তি তৈরি করে। আমি বলছি না যে এটা নিয়ে সন্দেহ তৈরি করে, এক ধরনের ভ্রান্তি তৈরি হয়। সেই ভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্য আমিও মনে করি যে সরকারের পক্ষ থেকে বা এই ঐকমত্য কমিশন যে কাজটি করছে, তারা যদি একটি সুস্পষ্ট টাইম ফ্রেম ঘোষণা করে, তাহলে সাধারণ মানুষ বা আপনারা যারা ভোটার আছি, তারা আমরা জানতে পারি যে আসলে কবে নাগাদ প্রয়োজনীয় সংস্কারের পরে একটি জনগণের সরকার বা জনগণ যে রাষ্ট্রের মালিকানা, সেই প্রকৃত মালিকের কাছে জনগণের এই অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার একটি বন্দোবস্ত করা যাবে, সেটা বোধহয় নিশ্চিত করা যাবে। একটা সম্ভাব্য সময়সীমা তো সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যেমনটা আপনিও বলছিলেন যে বছরের ডিসেম্বর বা আগামী বছর জুনে। সেক্ষেত্রে জামায়াত কি একদম সুনির্দিষ্ট তারিখের কথা বলছে? না, জামাত আসলে এটি তো যে একটা ডেডলাইন দিয়েছে যে এই ডেডলাইনের মধ্যে নির্বাচনটা হবে। আমি বলতে চাচ্ছি যে আমরা জুলাই চার্টারের কথা যেটা বলছি, যেরকম আপনার সংবাদের মধ্যে আমি শুনছিলাম যে সহসভাপতি যিনি ঐকমত্য কমিশনে, তিনি বলছেন যত দ্রুত সম্ভব আমরা আলোচনা শেষ করব, যত দ্রুত সম্ভব আমরা এই সনদটা ঘোষণা করব, জুলাই সনদ। আমি বলতে চাচ্ছি যে কবে নাগাদ আলোচনাটা শুরু তো হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা কবে শুরু করবেন সেই তারিখটা যদি জানা যায়, বা কতদিন এই আলোচনাটা হবে সেটা যদি জানা যায়, এবং কবে আপনি চার্টার আপনি ঘোষণা করবেন সেটা যদি জানা যায়, এবং এরপরে কতদিনের মধ্যে যে সমস্ত সংস্কারগুলো আপনি করবেন, ধরেন সাংবিধানিক সংস্কার কতদিন নাগাদ আপনি করবেন, আপনি নির্বাচন কমিশনের সংস্কার কতদিন লাগবে, আপনি প্রশাসনিক সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, বিচারাঙ্গনের সংস্কার, শিক্ষা সংস্কার, এই সংস্কারগুলো মোটা দাগে যেগুলো নির্বাচন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনি কতদিন সময় নেবেন সেটি যদি জানা থাকে, এবং এই সংস্কারের পরে আপনি তফসিল ঘোষণা করবেন কবে, এবং তফসিল ঘোষণার পরে নির্বাচনটা কবে হবে, আপনি কবে দায়িত্ব হস্তান্তর করবেন, এরকমের যদি টাইম ফ্রেম যদি থাকে, যেটাকে আমরা পথনকশা বলছি বা আপনার রোড ম্যাপ বলছি, সেটি থাকা বোধহয় অনেকটা এখন খুব নেসেসারি হয়ে গেছে সকল দলের ক্ষেত্রে। এতদিন বিএনপি একা বলতো, এখন আজকে জামাতও সেটি বলেছে। এটি রাজনীতির জন্য সুবাতাস, এবং আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐকমত্য কমিশন, জামাত ইসলাম, এবং যে জনগণের কথা আমরা বলছি, বা জামাত ইসলাম যেটা বললো জনগণের ইচ্ছামতো দল নয়, তাহলে সেই জায়গায় যদি আপনি চিন্তা করেন, তাহলে তথ্য বলছে যদি আপনি গত যদি 91, 96, 2001-এর 3টা নির্বাচন, আপনার বক্তব্য এই জায়গাটাতে আমাদের কাছে স্পষ্ট। আমি একটু আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাবে একমত জামায়াত, এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, এটি জামাত বা বিএনপির বড় কথা নয়। যদি এই যে কোর্ট, যে মানবতা বিরোধী যে বিচার করার জন্য যে ট্রাইব্যুনালটা হয়েছে বা যে কোর্টটি আছে, সেই কোর্ট যে রায়টি দেবে, সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল সবার থাকা উচিত। সেই কোর্ট যদি বলে বা জাজমেন্ট যদি বলে যে মানবতা বিরোধী অভিযোগে অভিযুক্ত হলে, রায় না, অভিযুক্ত হলে বা চার্জশিট হলে তিনি নির্বাচন করতে পারবেন না, কোর্ট যদি ভার্ডিক্ট দিয়ে দেয়, তো কোর্টের নির্দেশ পালন বোধহয় সবাই করতে বাধ্য।
তা না করে আপনি যদি একতরফাভাবে আপনি যদি বলেন যে অভিযুক্ত হলে, অভিযুক্ত ব্যক্তি হওয়া আর কনভিক্টেড হওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। অতএব সর্বোচ্চ বিচারে যদি আপনি দোষী সাব্যস্ত হন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনি 2 বছরের বেশি সাজা হলে, ফাঁসি হলে বা যাবজ্জীবন হলে আপনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অতএব অভিযুক্ত হওয়া আর কনভিকশন হওয়া দুটার মধ্যে বিশাল একটি গ্যাপ আছে। অতএব এই বিষয়টা বোধহয় আদালতের প্রতি ছেড়ে দেওয়াই খুব যুক্তিযুক্ত হবে। না হলে আপনি রাজনৈতিক দল আপনি চাপিয়ে দিয়ে, কোর্টের ওপরে চাপিয়ে দিয়ে বা কোর্টের ঘাড়ে বন্দুক রেখে, আওয়ামী লীগ 14 বছর যা করেছে, 18 বছর যা করেছে, আমরা যদি একই কাজের যদি কথা বলি, সেটা বোধহয় খুব যৌক্তিক মনে হয় না। বরং বিচার চলছে, বিচারগুলো সেখানে যাবে, সেখানে আদালত যদি সেই কথাটা বলে যে অভিযুক্ত হলে নির্বাচন করতে পারবে না, তাহলে বোধহয় তার আইনগত একটা লেজিটিমেসি বোধহয় থাকবে। ডক্টর হাসানাত আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরার জন্য।